الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. صدق الله العظيم. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদের নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সম্মানিত শরীয়তপুর জাজিরা পালকের সর্বস্তরের এলাকাবাসী, আমরা বাংলাদেশের এক ইতিহাসের বাঁক বদলের সময়ে বাংলাদেশের গণমানুষের শত শত বছরের সুপ্ত বাসনা এবং আকাঙ্ক্ষা পূরণ করার মহান লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, এবি পার্টি, জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং বাংলাদেশ লেবার পার্টি 11টি দল হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই ঐক্য কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী অথবা জোটের স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে নয়। আমাদের এই ঐক্য বঞ্চিত অধিকার হারা বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার পৌঁছে দেয়া। বাংলাদেশ অনেক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে লড়তে হয়েছে। 190 বছরের ব্রিটিশ বেনিয়াদের আধিপত্যবাদ, মধ্যখানে প্রায় 100 বর্ষের কলকাতার দাদাবাবুদের জমিদারি এবং দিল্লির আধিপত্যবাদ, এরপরে পিন্ডির খান পাঠানদের আধিপত্যবাদ, 3টি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেই 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার স্বাধীন ওই লাল সবুজের পতাকা আমরা অর্জন করতে পেরেছি। দীর্ঘ 214 বছর এদেশের মানুষ শাসিত হয়েছে ভিনদেশী শাসকের মাধ্যমে। কখনো শাসন করেছে ইংরেজ বেনিয়ারা, কখনো শাসন করার চেষ্টা করেছে কলকাতার দাদাবাবুরা, কখনো শাসন করেছে পিন্ডির খান পাঠানরা। আর এই 214 বছর এদেশের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এদেশের মানুষকে তাদের ন্যায্য প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদেশের মানুষের উপর নানাভাবে গোলামির জিঞ্জির চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। তাই বাংলাদেশের মানুষ একের পর এক সংগ্রাম, লড়াই, যুদ্ধের মধ্য দিয়ে অবশেষে 1971 সালে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ অর্জন করার মধ্য দিয়ে তারা মনে করেছিল, এক বুক ভরা স্বপ্ন নিয়ে তারা আশায় বুক বেঁধেছিল যে এবার অন্ত আর বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না, মানুষ তারা তাদের ন্যায্য অধিকারটুকু পাবে। কারণ এতদিন আগে বিদেশি শাসকরা শাসন করত, তাই বৈষম্য হয়েছে। ভিনদেশি শাসকদের দ্বারা শাসিত হয়েছি, তাই তারা আমাদেরকে ন্যায্য অধিকার দেয়নি। কিন্তু 71-এর পর এদেশের মানুষের শাসন করবে এদেশের মানুষ। সুতরাং মানুষ মনে করেছিল
এই দেশের মানুষের আর বঞ্চনার কোনো কারণ নাই। এদেশের মানুষ তাদের ন্যায্য প্রাপ্য অধিকার থেকে আর বঞ্চিত হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে আজ দীর্ঘ 55 বছরের ইতিহাস। এই সময়টা আমরা যা দেখতে পাই, বিচার বিশ্লেষণ করলে শুধু বলতে হয় যে শাসকের ধরন বদলেছে, শাসনের নামে শোষণের ধরন বদলায় না। আগে শোষণ করত বিদেশিরা, বিগত 55 বছর ধরে শোষণ করেছে দেশি শাসকেরা। শুধু এতটুকুই পার্থক্য হয়েছে। আগে বিদেশিরা এদেশ থেকে সম্পদ লুটপাট করে তাদের দেশে নিয়ে যেত, এরপর থেকে এদেশের শাসক গোষ্ঠী আমার দেশের সম্পদ লুটপাট করে লুণ্ঠন করে তারা বিদেশে গিয়ে বেগম পাড়া বানায়। কয়েক বছরে 28 লক্ষ কোটি টাকা বাংলা থেকে পাচার হয়েছে। এই হলো বাংলাদেশের অবস্থা। এদেশের মানুষ অনেক অনেক দুঃখ কষ্ট স্বীকার করে আজ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। সম্মানিত এলাকাবাসী, দেখেন, আমি বলি আমাদের বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে অনেক পরিশ্রমী। তারা, আপনি যান ফসলের মাঠে, কৃষক সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনার ফসল ফলায়, মাঠে অক্লান্ত পরিশ্রম করে। আপনি মিল কারখানায় যান, সেখানে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে। আপনি যান দিন মজুরদের কাছে, যে দেখবেন ঠেলা গাড়িওয়ালা, ভ্যান চালক, রিক্সাওয়ালা, মুটে মজদুর, তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অল্প অল্প পয়সা উপার্জন করে। ব্যবসায়ীরা, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা ব্যবসায়ীরা, তারা রাতকে এবং দিনকে একাকার করে দিয়ে, শ্রমের পর শ্রম দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়, সেখান থেকে কিছু উপার্জন করে। এইভাবে তিল তিল করে সম্পদ জমা হয়। বড় বড় উদ্যোক্তারা প্রাইভেট সেক্টর থেকে, বড় বড় শিল্প উদ্যোক্তারা শিল্প কারখানা গড়ে তোলেন, যার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়। আমাদের এই দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমায়। সেখানে প্রবাসে গিয়ে তারা যেই পরিশ্রমটা করে, সেটাকে শুধুমাত্র ঘাম ঝরানো পরিশ্রম বললে কম বলা হবে। আমি বলি রক্ত পানি করা পরিশ্রম তারা করে। আমরা মনে করি যে প্রবাসে গিয়ে আমাদের ভাইয়েরা বিদেশে আরাম করে, আয়েশ করে। এটা ভুল না। প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধারা আরাম আয়েশ করতে সুযোগ পায় না। তারা সেখানে গিয়ে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে। কেন করে? একটু বেশি পয়সা উপার্জন হবে। সেই টাকাটা দেশে পাঠালে পরিবার সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই দেশটার উন্নতি হবে। এই জন্য তো এইভাবে সবাই চেষ্টা করে দেশের উন্নয়নের জন্য। সবাই মিলে অল্প অল্প করে টাকা জমায়। তারপরে কি হয়? তারপরে এক শ্রেণীর লুটেরা, দুর্নীতিবাজ, রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় গিয়ে এই লক্ষ কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো, রক্ত পানি করা, তিল তিল করে সামান্য অর্জিত পয়সাগুলো সম্পদ আকারে যখন বাংলাদেশের ধনভাণ্ডারে, রাষ্ট্রীয় কোষাগারে যখন জমা হয়, তখন তারা রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে তারা বেগম পাড়া করে নিজেদের আখের গোছায়। আর এদেশের সাধারণ মানুষকে বোকা বানায়, তাদেরকে উন্নয়নের গল্প শোনায়। আমাদের দেশটার কাঙ্ক্ষিত উন্নতি হয় না। স্বাধীনতার 55 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত এদেশের বিপুল সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। কারণটা কি? কারণ হলো একটাই, সংসারে 6 ভাই বোন, 5 ভাই বোন মিলে সারাদিন কষ্ট করে যার যার মতো অল্প অল্প পয়সা উপার্জন করে তারপরে সংসারে এনে জমা করে। আরেক ভাই আছে, তাদের সারা দিনের
12 ঘন্টা 14 ঘন্টার উপার্জিত এই সম্পদ 5 মিনিটে খাবলা মেরে চুরি করে নিয়ে যায়। বলেন এই সংসার কোনোদিন সচ্ছল হবে? এই সংসার সচ্ছল হওয়ার উপায় একটাই, 5 ভাই বোন মিলে যেই ভাইটা চুরি করে সেও সংসারেরই সন্তান, সে এই সংসারে কোনো কন্ট্রিবিউশন তো করেই না, এই সংসারের উন্নতিতে তার কোনো ভূমিকা নাই, সে শুধুমাত্র সংসারকে উজাড় করে আর ধ্বংস করে। আজ আমার বাংলাদেশের উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার বড় কারণ দুর্নীতিগ্রস্ত এই রাজনীতি, লুটপাটের রাজনীতি, দেশের সম্পদ পাচারের রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আজ ঐক্যবদ্ধ করার জন্যই 11 দলীয় নির্বাচনে ঐক্য গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এবার সব ভাইরা বোনেরা একত্রিত হয়েছি। আমার বাংলাদেশ থেকে আর কোন সম্পদ লুটপাট করতে দেব না, চুরি বাটপারের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটাই ছিল আমাদের বিপ্লবের স্বপ্ন। জুলাই বিপ্লব হলো বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যখন একরকম হতাশ হয়ে পড়েছিল, আধিপত্যবাদী ফ্যাসিবাদী শক্তির কাছে যখন বাংলাদেশের মানুষ একেবারে নিরাশ হয়ে পড়েছিল, 4 কোটি ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে রাজপথে নেমে আসলো। 1,500 সহস্রাধিক মায়ের কোল খালি হলো। আমার দেশ 1,500 সহস্রাধিক বাংলার তামাম সন্তানের তাজা রক্তে বাংলার মাটি সিক্ত হয়ে গেল। 30,000-এর বেশি মানুষ বুলেট বিদ্ধ হয়ে কারো পা কাটলো, কারো চোখ চিরতরে হারিয়ে চিরতরে সে অন্ধত্ব বরণ করলো, কারো মাথার মধ্যে বুলেট বিদ্ধ হয়ে থাকলো, কারো বুকের মধ্যে, কারো পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আজও 30,000 যোদ্ধা হতো, জুলাই যোদ্ধা বাংলার প্রান্তে প্রান্তে তারা দুঃখে দুঃখে জীবন কাটাচ্ছে। এত রক্ত, এত কান্না, এত চোখের পানি, এই সব কিছু কিসের জন্যে? পরিবর্তনের জন্যে, সংস্কারের জন্যে, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্যে। বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে 2টা সমস্যা দূর করতে চায়, রাজনীতির 2 ভূত তাড়াতে চায়। 1 নম্বর হলো লুটপাট আর দুর্নীতি, 2 নম্বর হলো পেশি শক্তি আর সন্ত্রাস। বাংলাদেশের রাজনীতি এই 2 ভূতের দ্বারা আক্রান্ত।